দিদি, আমি কবে থেকে বলছি যে আমি ব্রেড খাবো, মানে পাউরুটি। এইসব লুচি ছোলার ডালটাল আমার ভালো লাগে না। আরে তোর জামাই বাবু দুজনকে শহরে পাঠিয়েছে তো পাউরুটি আনার জন্যে। এখন তুই আমাদের কাছে কদিন থাকবি, এখানে পুজো কাটিয়ে তারপর বাড়ি যাবি, কেমন? আচ্ছা, কিন্তু বটা ঘটার তো শহর থেকে গতকাল রাতের মধ্যে ফিরে আসা উচিত, কিন্তু বেটারা এখনো এলো না কেন? দরজা খুলুন মন্ত্রী মশাই। ওই তো ওরা চলে এসেছে। গিন্নি, যাও দরজাটা খুলে দাও। পুজো শুরু হলো না, জামাই এসে হাজির হয়ে গেল। এখন গান্ডে পিণ্ডে খাবে আর আমার অর্থ ধ্বংস করবে। আরে ও গোপাল দাদা, কি হলো গো, এত গজগজ করছো কেন? আর কি করব বলো ভোলা, আমার মিষ্টি জামাইয়ের রোজ মিষ্টি পাতে না পড়লে সকালের খাবার হজম হয় না। সে তো ভালো কথা। আরে আমাদের তো এমনিতেই ব্যবসা মন্দা, পুজো এলে তবেই একটু বিক্রি হবে। আর তোমরা মিষ্টি না খেলে আমাদের চলবে কি করে বলো তো? বেশ বেশ, তুমি 20টা রসগোল্লা হাঁড়িতে ভরো, আর একটু বেশি করে রস দেবে, বুঝলে? আচ্ছা গোপাল দাদা। এবার বল, এত দেরি হলো কেন? তোদের তো কালকে রাতের মধ্যে ফিরে আসার কথা। আর বলবেন না মন্ত্রী মশাই, আমরা তো শহর থেকে একটা চমক দেখে এলাম। কিসের চমক? একটা ঘর আর 4টে লোক, একই রকম দেখতে, কিন্তু সব কটা লোকের গলা আলাদা। আরে কি উল্টো পাল্টা বলছিস? মাথা ঠিক আছে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সবই একজন রূপসজ্জাকারের হাতের জাদু। মোটামুটি একই রকম চেহারার 4টে লোককে ধরেছেন। তাদের মধ্যে একজনের চেহারা হুবহু অনুকরণ করে বাকি 3জনকে বানিয়ে দিয়েছেন। বলিস কি? সত্যি ওই রূপসজ্জাকার শিল্পীর হাতে জাদু আছে। আমরা ওনার সাথে দেখা করেও এলাম, তাই দেরি হয়ে গেল। আচ্ছা, পরে বাকি গল্প শুনবো, কেমন? সে কি, জ্যাঠামশাই মারা গেছেন 4 দিন হয়ে গেল, আর তুমি এখন আমাকে জানাতে এসেছো? মহারাজ, আপনার জেঠিমার তরফ থেকে খবর পাঠায়নি, এখন ওরা খুব বিপদের মধ্যে আছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এবারে রাজবাড়ির পুজো হবে কি করে? আপনি চিন্তা কেন করছেন মহারাজ? আমাদের গোপাল আছে তো, আপনি ওকে দায়িত্ব দেবেন, ও সামলে নেবে ঠিক। তুমি বুঝতে পারছো না রানী, এবার রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয়, তাই ভেবেছিলাম পুজোটা নম করে করব। এদিকে জেঠিমাও এখন সমস্যার মধ্যে আছেন। আমি যে কি করব। দেখুন মহারাজ, রাজবাড়ির পুজো অর্থের অভাবে আটকাবে না। আপনি বরং আপনার জেঠিমাকে সাহায্য করুন, বাকি সব দায়িত্ব রাজসভাসদদের উপরে দিন মহারাজ। তাই ভালো হবে রানী, তুমি জেঠিমাকে বলো আমি আজ বিকেলের মধ্যেই আসছি। আচ্ছা মহারাজ। কি রে বাবা, সে কখন থেকে চাতক পাখির মতন রাজসভায় এসে বসে আছি, কিন্তু মহারাজ এখনো এলেন না। আজকে পুজো নিয়ে আলোচনা ছিল, কে কি দায়িত্ব নেবে সব মহারাজ বুঝিয়ে দেবেন। কি মহারাজ, আপনি কাঁদছেন কেন? সত্যি তো মহারাজ, আপনি কাঁদছেন কেন? কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে, ভয় দেখিয়েছে? আপনি শুধু আমাকে বলুন। আজলামো বন্ধ করো মন্ত্রী। বেশ হয়েছে। মহারাজের জ্যাঠামশাই মারা গেছেন। সে কি কবে? আজ 3-4 দিন হয়ে গেল, কিন্তু আজকে খবর এসেছে। আচ্ছা শোনো, আমি আজ বিকেলের মধ্যে জ্যাঠামশাইয়ের বাড়ি চলে যাচ্ছি। রাজকোষের অবস্থা ভালো নয়, তাই এবার পুজোটা। মহারাজ, এবার পুজো হবে না? পুজো হবে, মহারাজ সব জায়গায় অগ্রিম দিয়েও রেখেছেন, কিন্তু এখনো যা অর্থ দরকার তা প্রায় 200 মোহর। এখন আমার জেঠিমার এই বিপদের দিনে আমি পুজোয় খরচ করব না জেঠিমাকে সাহায্য করব, সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। মহারাজ, আমার মনে হয় আপনার এখন জেঠিমাকে সাহায্য করাই উচিত। তাই তোমাদেরকেই বাকি দায়িত্ব নিতে হবে। মহারাজ, বাড়ি বাড়ি চাঁদা তুলে আমরা পুজোর ব্যবস্থা করে নেব। আপনি আপনার জেঠিমার দিকটা দেখুন, কেমন? হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। গোপাল, এই চাঁদা তোলার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। আচ্ছা মহারাজ, আমি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে এক জায়গায় করে রানীমার কাছে হিসেব দেব, তারপর যেই খাতে যা খরচ রানীমার কাছ থেকে অর্থ চেয়ে নেব। একদম, আমি এই বছর একদম নিরুপায়, তাই এটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। মহারাজ, গোপালকে এইসব অর্থের দায়িত্ব না দিয়ে
আমাকেই দিতে পারতেন। তারপর ৯-৬ করবেন, তাই জন্যে তো। তোমার সাথে পূর্ব অভিজ্ঞতা তো খুব একটা ভালো নয়, তাই গোপালকেই দিলাম। তুমি বরং রাজবাড়ির পুজোর বাজার দোকানগুলো করবে। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন। হ্যাঁ, আমি আজকে বিকেলেই বেরিয়ে যাব, সপ্তমী সকালে ফিরব। গোপাল, রাজবাড়ির প্রতিমা প্রস্তুতি তদারকিটাও তুমি করবে। আচ্ছা মহারাজ। বাহ, তোর কাজ কিন্তু খাসা। এত তাড়াতাড়ি প্রতিমা বানিয়ে ফেলেছো? হ্যাঁ, আরো 2-3টে জায়গায় তো একসাথে কাজ ধরেছি গো গোপাল দাদা। তা এখন তুমি কি করছো? এখন একটু জায়গায় জায়গায় প্রতিমার সারিতে চুমকি বসাচ্ছি তাহলে আলো পড়লে ঝিলমিল করবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। ওই মহারাজের খবরটা শুনেছো তো? হ্যাঁ, আজকে দুপুরেই শুনলাম। মনটা খারাপ হয়ে গেল গো, আবার চিন্তাতেও পড়ে গেলাম। কিসের চিন্তা? এই যে মহারাজ তো আমার মজুরির অগ্রিম অর্থ দিয়েছেন, কিন্তু বাকিটা। ও, বাকি অর্থ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেসব আমার দায়িত্ব। আমি 2 দিন পর থেকেই বাড়ি বাড়ি চাঁদা তুলতে যাব। চাঁদার অর্থে পুজো হবে। 2 দিন পর থেকে চাঁদা তুলবে? ঠিক আছে। ও গোপাল, তুমি এখানে, আর আমি তোমাকে তোমার বাড়িতে হন্যে হয়ে খুঁজছি। কি আর করব বলুন মন্ত্রী মশাই, মহারাজ যে এই দায়িত্বটাও আমাকেই দিয়েছেন, তাই মৃৎশিল্পীর সামনে দাঁড়িয়ে তদারকি করছি। আচ্ছা, যেটা বলতে এলাম, মহারাজ আমাকেও তো দায়িত্ব দিয়েছেন এই পুজোর দোকান বাজার করার। তা অর্থ ছাড়া কিভাবে করব? আপনি বাজার দোকান করে রসিদ নিয়ে আসবেন, আমি দোকানে দোকানে পাওনা গন্ডা পুজোর আগেই মিটিয়ে দেব। বেশ, তাহলে তাই হোক। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? একদম জলের মতো পরিষ্কার ভাবে বুঝে গেছি। শোন বটা, তুই এক্ষুনি আমার ঘোড়ার গাড়িটা নিয়ে বেরিয়ে যা, আর শহর থেকে ওই রূপসজ্জাকর শিল্পীকে ভোরবেলার মধ্যে আমার কাছে নিয়ে আয়, কেমন? আচ্ছা মন্ত্রী মশাই। আর আমি কি করব মন্ত্রী মশাই? তুই ভোলা ময়রার সাথে গিয়ে কথা বল। এই কৃষ্ণনগরে ভোলার চেহারার সাথে গোপালের চেহারার বেশ মিল আছে। হ্যাঁ, দুজনেই গোলগাল। তারপর কালকে সকালেই আসল মজা শুরু হবে। দেখো, এইটা হচ্ছে আমার মায়ের জন্যে। আচ্ছা, আর এই শাড়িটা আমাদের মেয়ে মিনুর জন্যে। এই নে মিনু, কেমন হয়েছে বল দেখি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে মা। এই ধুতি আর পাঞ্জাবিটা আমাদের জামাই বাবা জীবনের জন্যে। ও মা গো, পাঞ্জাবিটার রংটা কি মিষ্টি হয়েছে, কি মিষ্টি না হয়েছে। সে তো হবেই। পুজোর ভাতা যে কটা অর্থ পেয়েছিলাম তার সিকি ভাগও তো আর বেঁচে নেই বাবা। সর্বস্ব খুইয়ে এই দামি দামি জামা কাপড়, শাড়ি, ধুতি কেনা হয়েছে। এই তুমি একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, এই বলে দিলুম, তুমি কালকে সকালবেলা আমার বাপের বাড়ি যাবে, ওদের জামা কাপড়গুলো দিয়ে আসবে, কেমন? হ্যাঁ, এখন আবার রাজবাড়ির পুজোর এত চাপ, এর মধ্যে তুমি আবার চাপ দিচ্ছ গিন্নি। আমি কোনো কথা শুনতে চাই না। তোমার রাজবাড়ির কাজ তুমি 2-1 দিন পরে করলেও হবে। পুজো শুরু হতে এখনো 3-5 দেরি আছে। হ্যাঁ, সর্বত্র জ্বালা। না মন্ত্রী মশাই, না, এ কাজ আমি করতে পারবো না। তোমার যদি দোকানটা রাতের বেলা কেউ জ্বালিয়ে দেয় তাহলে করতে পারবে তো ভোলা? ওরে বাবা রে, না 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 না, পারবো পারবো পারবো, কিন্তু জানাজানি হবে না তো? না না, কেউ কিছু বুঝতে পারবে না। মন্ত্রীমশাই, আপনি শুধু বলুন যাকে অনুকরণ করতে হবে সেই ব্যক্তি কোথায়। আমি আপনাকে তার বাড়ির সামনে নিয়ে যাচ্ছি, চলুন। খুব সাবধানে বটা, দিনের বেলায় যাচ্ছিস, দুজনেই মুখ ঢেকে যা, কারণ গোপালের চোখ পুরো বাজ পাখির চোখ। বুঝে গেছি, একবার গোপাল কোনো কিছু আঁচ পেলে এই সূত্র ধরে মাথায় পৌঁছে যাবে। একদম তাই। আমি শুধু কয়েক পলক ওই ব্যক্তিকে দেখতে চাই। হ্যাঁ, যাও যাও, দেখে আসো দেখে আসো। আমি ওই গোপাল যেমন পোশাক আশাক জুতো পরে সব জোগাড় করে রেখেছি। আপনি আসুন আমার সাথে।
সাবধানে যেও গো। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করছি আজ বিকেলের মধ্যেই ফিরে আসার, বুঝলে? কালকে আবার ওই রাজবাড়ির পুজোর চাঁদা তুলতে বেরোতে হবে তুমি। কি ভাইয়া, পারবে তো? অলবাত পারবো, আমার শুধু ঘন্টা খানেক সময় লাগবে। কিন্তু আমার দোকানের কি হবে? সে আজকের দিনটা না হয় বটা ঘটাই তোমার দোকান সামলে দেবে। আচ্ছা বেশ। ঠিক আছে, তুমি তাহলে কাজ শুরু করো। আচ্ছা, আমরা তাহলে ভোলা ময়রার দোকানে গিয়ে দোকানদারি করি। কি রে বাবা, ভোলা কোথায়? তোরা ভোলার দোকানে? উনি আজকে ওই সকালে পাহাড়ে ঘুরতে গেছেন, তাই আমরা দোকান সামলাচ্ছি, অবশ্যই ওনার অনুমতি নিয়ে। ও দে তাহলে 4টে ছানার জিলিপি। দিচ্ছি। কি আমাকে কেমন লাগছে? আরে পাস, এ তো হুবহু গোপাল, শুধু গলাটা ভোলার। সত্যি আপনার হাতে জাদু আছে দাদা। এরপর আমাকে কি করতে হবে? যেরকম বুঝিয়ে দিলাম, গোপালের রূপধারী ভোলা তোমার সাথে লোকের বাড়ি বাড়ি যাবে। ভোলা কোনো কথা বলবে না, তুমি ভোলার হয়ে চাঁদা চাইবে। সবাই ভোলাকে গোপাল ভেবে চাঁদা দেবে। আর আমার পরিচয় জানতে চাইলে বলবো আমি গোপালের দূর সম্পর্কের মাস্তুতো ভাই। গোপালের ঠান্ডা লেগে গলা খারাপ। একদম, তাহলে এক্ষুনি শুরু করে দাও। হ্যাঁ, গোপাল দাদা আজকে বিকেলের মধ্যেই তো ফিরে আসতে পারে। তাহলে বাড়ি বাড়ি চাঁদা তোলা তার মধ্যেই সেরে ফেলতে হবে। আগে সব সভাসদদের বাড়ি বাড়ি যাও। তুমি শহরের রূপসজ্জা শিল্পী, তোমাকে এখানে কেউ চেনে না, তাই কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমি সবার বাড়ি চিনি, আমি নিয়ে যাব। এই কি গোপাল, তোমার গলায় কি হয়েছে? গোপালের গলায় খুব ব্যথা, কথা বলতে পারছে না, তাই আমি গোপালের সঙ্গে এসেছি। ও, কালকেই তো দিব্যি ঠিক ছিলে। তা আপনি কে মশাই? আমি গোপালের দূর সম্পর্কের পিস্তুত ভাই। দিন 5 মোহর চাঁদা দিন তো দেখি। দিচ্ছি দিচ্ছি। আরে গোপাল, তোমার গলা খারাপ আর তুমি আমাকে বললে না কেন? আপনি তাড়াতাড়ি চাঁদাটা দিন তো। আহা, এত তাড়া কিসের? আমি তো গোপালের সাথে কথা বলছি। ও মা, গোপাল কথা বলতে পারলে তো উত্তর দেবে। আপনি চাঁদাটা দিন, এখনো অনেক বাড়ি বাকি আছে। দিচ্ছি বাবা, দিচ্ছি। ধন্যবাদ। সব সভাসদদের বাড়ি বাড়ি চাঁদা তোলা হয়ে গেছে। এবার শুধু ওই সাধারণ গ্রামবাসীদের বাড়ি চাঁদা তুলে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি চলে যাব। প্রায় ওই 300 মোহর চাঁদা উঠেছে। চলুন চলুন এবার মন্ত্রীর বাড়ি। ধুর, শাড়ি ধুতি দেওয়ার চক্করে সারাটা দিন নষ্ট হলো। আরে বটা ঘটা, তোরা ভোলার দোকানে? উনি আজকে ওই সকালে পাহাড়ে ঘুরতে গেছেন, তাই আমরা দোকান সামলাচ্ছি, অবশ্যই ওনার অনুমতি নিয়ে। বাবা, হুলো বেড়ালকে মাছ সামলানোর দায়িত্ব। কি বললে? না না, কিছু না কিছু না। দিদা, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, তোদের জন্য কিছু পুজোর জামা কাপড় কিনেছি রে, তাই ডেকেছি। এই দেখ তো মা, তোর পছন্দ হয়েছে কিনা? বাহ, রংগুলো খুব সুন্দর। এ কি দাদু, তোমার গলা ঠিক হয়ে গেল? মানে? তুমি যে কথা বলছো। আমার আবার গলা কোথায় খারাপ হলো? সে কি, আমাদের বাড়িতে চাঁদা তুলতে এলে তুমি তো কোনো কথাই বললে না। তোমার সঙ্গে কোনো এক পিস্তুত ভাই এসেছিলেন, উনি তো বললেন তোমার নাকি গলা খারাপ। কি উল্টোপাল্টা বলছিস বলতো? আমি বাড়িতে তো দূর, এই কৃষ্ণনগরেই সারাদিন ছিলাম না। বিশ্বাস না হলে আমার বাবাকে জিজ্ঞেস করবে, চলো। কি কাণ্ড রে বাবা, তোদের দাদু ভূত নাকি রে? এখানেও আছে, ওখানেও গেছে। হ্যাঁ, না না, চল তো দেখি, তোদের জামা কাপড় গুলো নিয়ে চল। কি বলছো গো?
আমি তো ছিলামই না। না না, তুমি মিথ্যে কথা বলছো। তোমাকে আমি সকালে দেখলাম ভোলার দোকানের সামনে মন্ত্রী মশাই আর কোন একটা লোকের সাথে হেঁটে হেঁটে আসছো, আর তুমি বলছো ছিলে না। মন্ত্রী মশাই? ধ্যাৎ, না না না, ব্যাপারটা নিশ্চয়ই কোনো ঘোট আছে। এক্ষুনি খোঁজ নিতে হবে। এই পুটি, বলো দাদু। তুই এক্ষুনি বন্ধুদের নিয়ে মন্ত্রীর বাড়িতে যা। যদি সন্দেহজনক কিছু জানতে পারিস আমাকে জানান। আচ্ছা দাদু। আমি বরং ততক্ষণ সভাসদদের বাড়িতে একটু ঘুরে আসি। অবিজ্ঞানী, সত্যি করে বলো তো, আমি তোমার কাছেও চাঁদা নিয়েছি? হ্যাঁ, 5 মোহর। কি আজব ব্যাপার রে বাবা। মন্ত্রী মশাই সব হিসেব তো বুঝে নিলেন, এবার তাহলে হাত মুখ ধুয়ে ফেলি, এইসব ছাইপাশ তুলে ফেলি। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। সত্যি ভায়া, তোমার হাতের কারুকার্যের কোনো জবাব নেই। আমি তো কাল সকালে ফিরে যাব, আবার দরকার পড়লে ডাকবেন। নিশ্চয়ই। বুঝলে তো দাদু, অনেক বড় চক্রান্ত। ও আচ্ছা, এই ব্যাপার। কালকে ভোরবেলা ওই ব্যাটাকে ধরে নিয়ে আসবো, তারপর পুজোর দিন মজা দেখাবো। ব্যাস, মন্ত্রী মশাই বাড়িতে বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আসল মজা শুরু হবে। বুঝলে গিন্নি, গোপালকে তো শুনলাম কোনো গ্রামবাসী চাঁদা দেয়নি। তাহলে গোপাল এত অর্থ জোগাড় করলো কি করে? ধার দেনা করেছে। তুমি যা বুদ্ধি খাটিয়েছো কি বলবো। এবার চলো রাজবাড়িতে, আজ তো মহাসপ্তমী, মহারাজেরও আজকেই আসার কথা। হ্যাঁ চলো। কি আরে, দরজা খুলছে না তো। এই কে বন্ধ করি রে বাইরে থেকে? এই এই কে রে, দরজা খুলছে না। মহারাজ, এখন আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি খুব খুশি যে তুমি নিজের হাতে সব করেছো। এবার আমার একটাই দুঃখ, আমি অঞ্জলি দিতে পারবো না। তাতে কি আছে মহারাজ, পরের বছর দেবেন। আরে কি মন্ত্রী মশাই, কি করছেন আপনি? গায়ে রং দিচ্ছেন কেন? নতুন জামা কাপড়। আমার নতুন শাড়ি। বাইরে হই হট্টগোল কিসের? চলুন তো মহারাজ, দেখি। আই মন্ত্রী, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে রং দিলে এই পুজো গন্ডার দিনে? তবে রে, আই কে আছো? মন্ত্রীকে ধরো। এই তো দরজা খুলেছে। ওই তো মন্ত্রী মশাই, চলুন। যাচ্ছি তো। আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে, লোকের গায়ে রং দেওয়া। এটা কি হলো? কি হলো এটা? আমি কিচ্ছু করিনি। আবার মিথ্যে কথা বলছে। আবার ঢালো, আবার ঢালো। পুজোর দিনে মস্করা হচ্ছে। মহারাজ, আমি কিচ্ছু করিনি মহারাজ। হ্যাঁ, আমি জানি মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু করেননি। ঠিক যেমন আমিও কারো বাড়ি থেকে চাঁদা তুলিনি। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী মশাই, পুরোটা আপনি বলবেন না আমি বলছি। আপনি চলে যাওয়ার পরে তারপর ওই শহরের শিল্পীকে ভোরবেলা তুলে আনি, আর আমার জামাইকে আজকে সকালে মন্ত্রীর মতন সাজাই। কারণ আমার জামাই আর মন্ত্রী মশাই দুজনেই রোগা পাতলা। এই যে আমি
মন্ত্রী তুমি অর্থের লোভে এতটা নীচ কাজ করেছো? ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে